সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে এখানে আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি যে সামাজিক পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জ। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিভিটি, সোশ্যাল চেঞ্জ, ডিজাইন, এরকম বিভিন্ন ভাবে আমি একটু কয়েকটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আসলে সোশ্যাল চেঞ্জটাকে একটু বোঝার জন্য। তো আজকে আমরা আলোচনা করব 11তম অধ্যায় প্রথম পত্রের, এবং এখানে আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক পরিবর্তন, আর পাঠ শিরোনাম হলো সামাজিক পরিবর্তন, বিবর্তন, প্রগতি এবং উন্নয়ন। তো আজকের ক্লাস শেষে আমরা যে যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে সামাজিক পরিবর্তন সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারবো, বিবর্তন সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, প্রগতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, উন্নয়ন সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবে, এবং সামাজিক পরিবর্তন, বিবর্তন, প্রগতি এবং উন্নয়ন, এই যে চারটা ধারণা বা প্রত্যয়, এগুলোর মধ্যকার সম্পর্ক বা পার্থক্যগুলো আমরা বিশ্লেষণ করতে পারবো এই আলোচনার শেষ হলে। প্রথমে দেখা যাক পরিবর্তন। সাধারণ অর্থে আমরা যদি পরিবর্তন বলি তাহলে বিদ্যমান বা পুরাতন বা ঐতিহ্যগত ভাবে যদি চলে আসা কোনো কিছুকে ব্যতিক্রম অবস্থায় উপনীত হওয়া, অর্থাৎ নতুন একটা ভিন্ন অবস্থা উপনীত হওয়াকে পরিবর্তন বলে। এই পরিবর্তন হতে পারে কাঠামোগত বা আকারগত, দৃষ্টিভঙ্গি বা অন্য যে কোনো উপায় হতে পারে। আর যদি আমরা সামাজিক পরিবর্তনটা দেখার চেষ্টা করি তাহলে সামাজিক পরিবর্তন হচ্ছে যে সমাজ ব্যবস্থায় একটা রদবদল ঘটা বা সমাজের এক স্তর থেকে অন্য স্তরে রূপান্তরিত হওয়া। এই যে আবর্তন, কালের আবর্তনে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে সমাজে বসবাসরত মানুষের যে আচার আচরণ, সংস্কৃতি, সভ্যতা, রুচিবোধ, মূল্যবোধ বা আমাদের যে পারস্পরিক সম্পর্ক বা সামাজিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে যে পরিবর্তনটা, অর্থাৎ এই সামাজিক পরিবর্তনটা আংশিকও হতে পারে, আবার সামগ্রিক অংশেরও হতে পারে। আর এ ধরনের পরিবর্তন কখনো কখনো ইতিবাচক প্রভাব বয়ে নিয়ে আসে আমাদের সমাজ জীবনে, আবার কখনো কখনো নেতিবাচক প্রভাব বয়ে নিয়ে আসে। এই সামাজিক পরিবর্তনে যদি আমরা একটু প্রামাণ্য সংজ্ঞা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাই যে এটা একটা গতিশীল প্রক্রিয়া, এবং এটা স্থিরকৃত কোনো ধারণা নয়, এবং এটা কোনো একটা প্রক্রিয়া, কোনো ফলশ্রুতি নয়, অর্থাৎ কোনো রেজাল্ট হিসেবে আমরা দেখছি না। তবে বিভিন্ন কারণে যে সামাজিক পরিবর্তনগুলো হয় সেই ফলে একটা রেজাল্টও আমরা পাই। এবার সামাজিক পরিবর্তন বলতে জন এফ শেফার্ড বলছেন যে সমাজ কাঠামোর অভ্যন্তরে সংগঠিত ওই সকল রদবদল বা পরিবর্তনকে বোঝায় যা দীর্ঘমেয়াদী এবং আপেক্ষিক গুরুত্ব বহন করে। অর্থাৎ তিনি আর একটু ডিটেলে যে দেখানোর চেষ্টা করেছেন যে সমাজের অভ্যন্তরে ওই সকল রদবদল বা পরিবর্তনকে বোঝায় যেগুলো দীর্ঘমেয়াদী এবং আপেক্ষিক গুরুত্ব বহন করছে। মরিস জিসবার্ট তিনি বলেন যে সামাজিক পরিবর্তনের ধারণার সাথে সমাজ কাঠামোর পরিবর্তনের সাথে সামাজিক মূল্যবোধ বা ব্যক্তির বিশ্বাস, আদর্শ প্রভৃতির পরিবর্তনকেও বোঝায়। অর্থাৎ তিনি শুধু সমাজ কাঠামোর পরিবর্তনটাকে উনি প্রকাশ করেননি, পাশাপাশি সামাজিক মূল্যবোধ বা ব্যক্তির বিশ্বাস বা আদর্শ এই প্রভৃতির পরিবর্তনকেও উনি বুঝিয়েছেন। এবার আমরা একটু দেখি যে ইভলিউশন বা বিবর্তনটা কি। যে ইংরেজি ইভলিউশন থেকে এই বিবর্তন শব্দটা এসেছে। এই ইভলিউশন শব্দটি ল্যাটিন শব্দ ইভলভার থেকে এসেছে, যার অর্থ উন্নত হওয়া বা উন্মোচন করা। এর প্রকৃত অর্থ যদি আমরা দেখি তাহলে বিকশিত হওয়াটাকে আমরা ধরে নিতে পারি। আর ইভলিউশনের শাব্দিক অর্থ বোঝাতে গিয়ে এর প্রতিশব্দ টু আনফোল্ড কথাটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে ভাঁজ খোলা। অর্থাৎ এখানে ভাঁজ খোলা শব্দটি দ্বারা আমরা এখানে বিবর্তন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা করতে পারি। যেমন যদি কোনো ভাঁজ করা কাপড়কে যখন খোলা হয় তখন সেটা কিন্তু একেবারে খোলা যায় না, এটা পর্যায়ক্রমে পরতে পরতে খুলতে হয়। অর্থাৎ বিবর্তন ধারণাটিও ঠিক ওই রকমই, যে বিবর্তন হলো যা অপ্রকাশিত এবং অব্যক্ত, তাকে ধীরে ধীরে প্রকাশ করা ও ব্যক্ত করা। অর্থাৎ যেটা এখনো প্রকাশ হয়নি সেটা ধীরে ধীরে ক্রমান্বয়ে প্রকাশ করা এবং সেটা ব্যক্ত করা।
এবার যদি আমরা বিবর্তনের প্রামাণ্য সংজ্ঞা দেখি, তাহলে ওই একই ভদ্রলোক জিসবার্টের মতে যদি আমরা দেখি, তাহলে বিবর্তন হচ্ছে এমন এক প্রক্রিয়া যা শেষ পর্যন্ত নতুন কিছু উৎপাদন করে, কিন্তু যার পরিবর্তনের মধ্যে ধারাবাহিকতা আছে। অর্থাৎ এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে একটা নতুন কিছু উৎপাদন করা কে আমরা বিবর্তন বলতে পারি। যেমন যদি উদাহরণ হিসেবে বলি, যখন আমরা একটা কাঠের ফার্নিচার দেখি, সেটা দরজা হোক বা চেয়ার টেবিল বা ওয়ার্ড্রোব বা শোকেস বা যে কোনো থিং, এটা কিন্তু একটা বিবর্তনের মাধ্যমে, একটা কোনো হয়তো বা বাগানে একটা গাছ হয়তো বড় হয়েছে, তারপর সেটা কাটানো হয়েছে সমিল থেকে, তারপরে সেটা কাঠমিস্ত্রি একটা নির্দিষ্ট শেপে সেটাকে সুন্দর করে আমাদের জন্য একটা আসবাবপত্র তৈরি করে। এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে একটা নতুন কিছু উৎপাদন হচ্ছে এবং এখানে একটা পরিবর্তন সংঘটিত হয়েছে। ম্যাকাইভার বলেন যে বিবর্তন হলো যার মাধ্যমে কোনো উপাদানের মধ্যে সুপ্ত অবস্থায় যে বিদ্যমান যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর বিকাশ ঘটানো। অর্থাৎ যে লুক্কায়িত যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর বিকাশ ঘটানো। অর্থাৎ বিবর্তন হচ্ছে অপরিকল্পিত এবং অসচেতন স্বয়ংক্রিয় প্রক্রিয়া। উনি আবার এটাকে কখনো কখনো বলছে যে এটা মানে অবচেতন ভাবে এটা সংগঠিত হয়ে থাকে। এবং এখানে এটার সাথে মিলে আমরা বলতে পারি যে চার্লস ডারউইন, উনি জীবদেহের যে ক্রমান্বিত বিকশিত হওয়াকে বুঝিয়েছেন সর্বপ্রথম তার গ্রন্থ অরিজিন অফ স্পিস, এটাতে এই বিবর্তন প্রত্যয়টি ব্যবহার করেন। সেখানে তিনি বিবর্তন বলতে ধীর গতিতে ক্রমান্বয়ে, অর্থাৎ ক্রমান্বয়ে একটার পর একটা, এবং এই ধীর গতিতে যে পরিবর্তন সেটাকে বুঝিয়েছেন। আর এই ক্রম পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে প্রাকৃতিক এবং স্বাভাবিক নিয়মে ধাপে ধাপে চলতে থাকে। এখানে পরিকল্পনার কোনো স্থান নেই। যেমন উনি চার্লস ডারউইন উনি বলার চেষ্টা করেছেন যে আমরা যে মানব সৃষ্টি সেটা বানর থেকে ক্রমান্বয়ে পরিবর্তিত হতে হতে এখানে আসছে। এখানে স্বয়ংক্রিয়ভাবে যে প্রাকৃতিক এবং স্বাভাবিক যে নিয়মের কথা উনি ফোকাস করেছেন সেটাকে বলেছেন। যদিও ধর্মীয় দৃষ্টিকোণ বা অন্যান্য দৃষ্টিকোণ থেকে ওটার কোনো আসলে যৌক্তিকতা কতটুকু আছে আমি জানি না। হার্বার্ট স্পেন্সার বলেন যে সমাজ যখন সহজ সরল অবস্থা থেকে ক্রমান্বয়ে সেটা জটিল অবস্থা বিবর্তিত হচ্ছে। অর্থাৎ আদিম যুগে কিন্তু মানুষের শুধু খাওয়া দাওয়াতেই কিন্তু জীবন চলে যেত, পশু পাখি শিকার করে সেগুলো বা ফলমূল সংগ্রহ করে সেগুলো খেত। জীবনটা ছিল খুবই সহজ। কিন্তু এখন আমরা এই আধুনিক শিল্প সমাজ ব্যবস্থায় এসে আমরা এখানে একটা জটিল সামাজিক অবস্থায় উপনীত হয়েছি। এজন্য এই জটিল সামাজিক অবস্থাটাই হচ্ছে আমাদের একটা বিবর্তনের একটা পর্যায়। এরপর যদি আমরা প্রগতি দেখি, তাহলে প্রগতি শব্দটি বিবর্তন থেকে একটু ভিন্ন। এখানে প্রোগ্রেস শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে আমরা প্রগতি শব্দটি ধরে নেই। এটা একটা ল্যাটিন শব্দ প্রোগ্রাডিওর থেকে এসেছে, যেটা আবার প্রোগ্রেসাস, এবং তা থেকে প্রোগ্রেস শব্দের উদ্ভব। আর প্রোগ্রেস শব্দের অর্থ অগ্রবর্তী হওয়া বা সমালোচনা করা। তো আমরা যেটা দেখছিলাম যে এখানে প্রোগ্রেস শব্দটা বা প্রগতির মৌলিক অর্থ হচ্ছে যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সামনে চলা। অর্থাৎ আমরা সামনে একটা লক্ষ্যকে নির্ধারণ করে সেই লক্ষ্য অর্জনের জন্য সামনের দিকে ক্রমান্বয়ে অগ্রসর হওয়া।
এখানে আমি মোটা করে দিয়েছি এটা বোঝার জন্য। অন্য কথায় কাঙ্ক্ষিত এবং বাঞ্ছিত যে পরিবর্তন সেটাই হচ্ছে প্রগতি। অর্থাৎ আমাদের প্রত্যাশিত এবং যেটা আমরা যে লক্ষ্যে নিয়ে আমরা যাচ্ছি সেটাই হচ্ছে প্রগতি। মানুষ সমাজ জীবনে কোথায় পৌঁছাতে চায় তার লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে প্রতিষ্ঠা লাভই হচ্ছে প্রগতি। অর্থাৎ আমি সামনে এই লক্ষ্য নির্ধারণ করেছি এবং সেই লক্ষ্যে আমি পৌঁছাতে চাই, এই যে লক্ষ্যে প্রতিষ্ঠা লাভই হচ্ছে প্রগতি। যে মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার এবং পরিকল্পনা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে অন্য একটি বিশেষ অবস্থায় সামাজিক উত্তরণকেই প্রগতি বলা হয়ে থাকে। এখানে অন্য কথায় বলার চেষ্টা করা হয়েছে যে মানুষের জ্ঞানকে যথাযথভাবে ব্যবহার করা এবং পরিকল্পনা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা বিশেষ অবস্থা থেকে অন্য একটা বিশেষ অবস্থায় সামাজিক উত্তরণকে প্রগতি বলা হয়। যেমন আমরা বলতে পারি যে বর্তমান সরকারের আছে ভিশন 2021 এবং 2041, অর্থাৎ এই সময়ের মধ্যে বাংলাদেশ একটা পর্যায়ে পৌঁছতে চায়। এবার যদি আমরা একটু দেখি যে প্রগতির প্রামাণ্য সংজ্ঞা, এল.টি. হবহাউস বলেন যে নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠার যৌক্তিকীকরণ অগ্রগতি হচ্ছে প্রগতি। অর্থাৎ একটা যৌক্তিক অগ্রগতি যখন সাধিত হবে তখন সেটাকে আমরা প্রগতি বলতে পারি। যে আমরা আগের ধারণার সাথে অনেকটাই মিলাই বলতে পারি যে আসলে লক্ষিত যে অর্জন সেটাই হচ্ছে আমাদের যৌক্তিক অর্জন আর কি। আর এম ম্যাকাইভার বলেন যে আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের মানবীয় প্রয়াসের ইতিবাচক পরিবর্তনই হলো প্রগতি। অর্থাৎ ওই যে আকাঙ্ক্ষিত, অর্থাৎ আমি আকাঙ্ক্ষা বা আমাদের লক্ষ্য সেট করছি, সেই যে আকাঙ্ক্ষা অর্জন এর জন্য মানবীয় প্রয়াসের যে ইতিবাচক পরিবর্তন সেটাই হলো প্রগতি। আর মরিস জিন্সবার্গ উনি বলেন তার যে আইডিয়া অফ প্রোগ্রেস এ রিভলিউশন যে গ্রন্থ, সেইখানে উনি বলেছেন যে প্রগতি হলো এক বিশেষ দিকে অগ্রগতি বা বিবর্তন, অর্থাৎ একটা বিশেষ দিকের প্রতি যাওয়া আর কি। এখানে আমরা কয়েকটা মাপকাঠি দেখতে পাচ্ছি যেটাকে আমরা প্রগতির মাপকাঠি বলতে পারি। যে সামাজিক সংহতি থাকবে সেখানে সমাজে, কারণ কি একটা সংহতিবিহীন একটা সমাজ তো কখনোই প্রত্যাশিত নয় কারো কাছে। তারপর সমাজের বিভিন্ন অংশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা থাকবে। সমাজের যে বিভিন্ন কার্যকর যে অংশগুলো থাকবে সেগুলোর মধ্যে একটা ক্রমবর্ধমান সহযোগিতা বিষয় আমরা দেখতে পাবো। আর জীবনযাত্রার উন্নত মান, অবশ্যই আমরা জীবনযাত্রার মান উন্নত হোক এটাই কিন্তু আমরা প্রত্যাশা করে থাকি। যে তার মাথাপিছু আয় বাড়বে, একটা দেশের সামগ্রিকভাবে যখন চিন্তা করি তাদের জীবনযাত্রার মান বাড়বে, তাদের হচ্ছে যে চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা বা শিক্ষা এই সুযোগ সুবিধাগুলো আরো ইনশিওর হবে। এবার সকলের জন্য আর্থিক ও রাজনৈতিক সুবিধা নিশ্চিত করা এবং ব্যক্তিত্ব বিকাশের পূর্ণ সুযোগ থাকতে হবে। আর বিজ্ঞানের উত্তরোত্তর ব্যবহারের ফলে প্রাকৃতিক শক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগানো, অর্থাৎ প্রতিনিয়ত বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের প্রাকৃতিক যে শক্তিগুলো আছে সেগুলোকে মানুষের কল্যাণে ব্যবহার করা। এরপরে আমরা দেখবো হচ্ছে যে উন্নয়ন, যে বর্তমান বিশ্বের সবচেয়ে যে আলোচিত এবং গুরুত্বপূর্ণ প্রত্যয় সেটা হলো উন্নয়ন। আর সামাজিক বিজ্ঞানে উন্নয়নটা ব্যাপক অর্থে বহন করে, যে মানব জীবনের সামগ্রিক দিকের উন্নয়নকে আমরা নির্দেশ করতে এই উন্নয়ন প্রত্যয়টি ব্যবহার করি। সাধারণ অর্থে উন্নয়ন বলতে যে বর্তমান অবস্থা থেকে ভবিষ্যতে তুলনামূলকভাবে উন্নততর পর্যায়ে উপনীত হওয়াকে বোঝায়। অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেইখান থেকে অবস্থাটা আরো উন্নত হয়ে সামনের দিকে যাওয়া, সেটাকে উন্নয়ন বোঝায়। আর সামাজিক উন্নয়ন বলতে আমরা বলতে পারি শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার উন্নত মান, মানব সমাজের বিকাশ, জনসংখ্যা বৃদ্ধির হার রোধ, পরিবেশ সংরক্ষণ প্রতি ক্ষেত্রে পূর্ব অবস্থা থেকে অপেক্ষাকৃত
উন্নততর অবস্থায় পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ এখানে কয়েকটা বিষয়কে উনি ফোকাস করেছেন, যে শিক্ষার হার বৃদ্ধি পাবে, স্বাস্থ্যসেবা, তারপর জীবনযাত্রার মান উন্নয়ন, মানব সমাজের বিকাশ, জনসংখ্যা যে বৃদ্ধির হার সেটা রোধ করা এবং পরিবেশ সংরক্ষণ। আর সামাজিক উন্নয়ন একটা সীমাহীন প্রত্যয়, কারণ উন্নয়নের কোনো সীমারেখা নেই। আর বর্তমানে যা আমরা উন্নত পরিস্থিতি বলছি, সে সময়ের ব্যবধানে তা কিন্তু আবার অনুন্নত বলে প্রতীয়মান হয়। তাই বলা যায় একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সমাজের মানুষের সামগ্রিক জীবন মানে বর্তমান অবস্থা থেকে অপেক্ষাকৃত উন্নততর অবস্থায় উন্নীত হওয়াকে উন্নয়ন বলে। অর্থাৎ একটা সমাজে মানুষের যে সামগ্রিক জীবন মান যে অবস্থা আছে, সেখান থেকে অপেক্ষাকৃত উন্নততর অবস্থায় উন্নীত হওয়াকে আমরা উন্নয়ন বলতে পারি। এবার উন্নয়নের যদি একটু প্রামাণ্য সংজ্ঞা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ডক্টর অমর্ত্য সেন তার জীবনযাত্রা ও অর্থনীতি গ্রন্থে বলেছেন যে জনসাধারণের সক্ষমতার বিকাশই হচ্ছে উন্নয়ন। অর্থাৎ জনসাধারণের যে সক্ষমতা আছে, তিনি যেটা করতে পারে একজন মানুষ, তার যে সক্ষমতা আছে সেটার বিকাশ ঘটানোই হচ্ছে উন্নয়ন। এই সক্ষমতার বিকাশ যখন ঘটবে তখন উন্নয়ন সংগঠিত হবে। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী যে বৃহত্তর জাতীয় এবং আন্তর্জাতিক স্থায়িত্বের জন্য অপরিহার্য এক সমন্বিত প্রচেষ্টা, যে বৃহত্তর জাতীয় এবং আন্তর্জাতিক স্থায়িত্বের জন্য অপরিহার্য যেটা এমন একটা সম্মিলিত প্রচেষ্টা, জনগণের সামাজিক প্রয়োজন পূরণের লক্ষ্যে জনগণকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা, আন্তর্জাতিক সহযোগিতা সক্ষমতা অর্জন করাকে বোঝায়। অর্থাৎ জাতিসংঘের যেহেতু সংজ্ঞা এজন্য অনেক বিস্তৃত, এখানে বলছে বৃহত্তর জাতীয় এবং আন্তর্জাতিক স্থায়িত্ব, অর্থাৎ শুধু একটা উন্নয়নের কথা বললেই হবে না, সেটা অবশ্যই জাতীয়ভাবে যেমন একটা স্থায়িত্বের বিষয় থাকবে, ঠিক একইভাবে আন্তর্জাতিকভাবে একটা স্থায়িত্ব তুলনামূলকভাবে অপরিহার্য একটা সমন্বিত প্রচেষ্টা, যে সবার মধ্যে একটা সমন্বয় থাকবে, যেখানে জনগণের সামাজিক প্রয়োজন পূরণের লক্ষ্যে জনগণকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা। অর্থাৎ জনগণ যেন উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকে এবং আন্তর্জাতিক সহযোগিতায় সক্ষমতা অর্জন করতে পারে, এটা হচ্ছে উন্নয়ন। এবার অর্থনীতিবিদ এই যে টুডারো, তিনি তিন ধরনের মৌলিক উপাদানের কথা বলেছেন। একটা হচ্ছে আত্মজীবিকা নির্বাহ করা, অর্থাৎ একজন ব্যক্তি তার জীবিকা নির্বাহ নিজে নিজে করতে পারবে, তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারবে। আর একটা হচ্ছে আত্মসম্মান, সে যখন তার ইনকাম থাকবে, সে মত প্রকাশের স্বাধীনতা বা এই যে মত প্রকাশের স্বাধীনতা মানে অধীনতা থেকে মুক্ত থাকবে এবং আত্মসম্মান লাভ করতে পারবে, তখনই সেটাকে উন্নয়ন বলা যেতে পারে তার মতে। এবার আমরা দেখব যে আমাদের যে চারটা ধারণা আমরা পড়লাম, সেই চারটা ধারণার মধ্যকার সম্পর্ক বা পার্থক্যগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন সামাজিক পরিবর্তনে এখানে বলা হচ্ছে যে সমাজের পুনর্গঠন বা রূপান্তর অবস্থা, আমরা সংক্ষেপে এই শব্দগুলো লেখার চেষ্টা করেছি। আর সামাজিক বিবর্তন হচ্ছে সমাজ বা বস্তুর ক্রমান্বয়ে বিকাশের দিকে অগ্রসর হওয়া, ক্রমান্বয়ে একটা দিকে অগ্রসর হওয়া। আর প্রগতি হচ্ছে সমাজের আশানুরূপ পরিবর্তন, ওই যে আমরা বলেছিলাম একটা লক্ষ্যকে সামনে রেখে সামনের দিকে অগ্রসর হওয়া, সেটাই হচ্ছে প্রগতি, অর্থাৎ আশানুরূপ, যেটা আমি আশা করছি সেই অনুরূপ। আর সামাজিক উন্নয়ন হচ্ছে যে সমাজের অপেক্ষাকৃত উন্নততর অবস্থা, আগে যেটা অবস্থা ছিল তার থেকে উন্নততর অবস্থা বোঝায়, অবস্থাটাকে হচ্ছে সামাজিক উন্নয়ন বলা যেতে পারে। এবার দ্বিতীয় আরেকটা পয়েন্ট যদি আমরা দেখি, এটা হচ্ছে যে সমাজ কাঠামোর সাথে সম্পর্কযুক্ত এই সামাজিক পরিবর্তনটা। ওই যে বলছি আমরা কাঠামোতে, সমাজ কাঠামোতে তো পরিবর্তন হয়,
তাহলে সেটা অবশ্যই সামাজিক পরিবর্তন। আর এটা সামাজিক বিকাশের সাথে সম্পর্কযুক্ত। সমাজের যে বিকাশ সংগঠিত হবে সেটার সাথে সম্পর্কযুক্ত। আর সামাজিক প্রগতি হচ্ছে সমাজের সদস্যদের চাহিদা ও নৈতিকতার সাথে সম্পর্কযুক্ত। ওই সমাজের সদস্যদের তারা কতটুকু চাচ্ছে এবং তাদের নৈতিক ভাবে এটা সমর্থন করছে কিনা ওই সোসাইটি সেইভাবে সম্পর্কযুক্ত। আর সামাজিক উন্নয়ন হচ্ছে সমাজ বাস্তবতার সাথে সম্পর্কযুক্ত। যে সমাজের যে বাস্তবতা আছে সেই বাস্তবতার সাথে সম্পর্কযুক্ত হতে হবে। আর এই আরেকটা পয়েন্ট যদি আমরা দেখি, এখানে ব্যক্তি গোষ্ঠীর ইচ্ছাধীন নয়। সামাজিক যে পরিবর্তনটা এটা ব্যক্তি গোষ্ঠীর কোনো ইচ্ছাধীন বিষয় নয়। আর এখানে আমাদের একটু বানান ভুল গিয়েছে, যে ব্যক্তি দল বা সমাজের ইচ্ছার উপরে নির্ভর করে না সামাজিক বিবর্তনটা। আর সমাজের প্রগতি হচ্ছে যে ওই সমাজের চিন্তাধারা বা উন্নত প্রযুক্তি ব্যবহারের উপরে নির্ভরশীল। অর্থাৎ ওই যে আমরা বলেছিলাম যে প্রকৃতিকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি। যেমন এখানে চিন্তাধারা বা উন্নত প্রযুক্তি ব্যবহারের উপরে আমরা বেশি নির্ভরশীল হওয়া, প্রগতিটাকে এভাবে বোঝায়। যে আগামী যেমন আমাদের বলা হয়েছিল যে ডিজিটাল বাংলাদেশ গড়াবে, অর্থাৎ ওই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। যেমন আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। এরপরে হচ্ছে যে অনেকাংশেই ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছার উপরে নির্ভর করে সামাজিক উন্নয়নটা। কখনো কখনো ব্যক্তি বা একটা গোষ্ঠীর ইচ্ছার উপরে নির্ভর করে যে তারা এই ইতিবাচক পরিবর্তনটা বা যা হোক যে কোনো ওই সমাজের উন্নয়নটা তারা চাচ্ছে কিনা। যদি তারা ভিশনারি হয়, দূরদৃষ্টি সম্পন্ন হয়, তাহলে অবশ্যই তারা চাইতে পারেন যে একটা সমাজ কোন দিকে আগাবে, সামনে কি পর্যায়ে পৌঁছতে চায়। এটা অনেকাংশেই ওই সমাজের ব্যক্তির বা গোষ্ঠীর ইচ্ছার উপর নির্ভর করে থাকে। এরপরে যদি আমরা দেখি যে সামাজিক পরিবর্তনটা হচ্ছে দীর্ঘমেয়াদী। যেহেতু কাঠামোতে পরিবর্তন, আর কাঠামোতে কিন্তু হুটহাট করে পরিবর্তন আসে না। সামাজিক বিবর্তনটাকেও আমরা দীর্ঘমেয়াদী বলতে পারি, সামাজিক প্রগতিটাকেও আমরা স্বল্প মেয়াদী বলি। ওই যে শর্ট টার্ম, যে আমরা এই আগামী হয়তো 10 বছরের মধ্যে আমরা এই জিনিসগুলো অর্জন করতে চাই। এটা এটা একটা সামাজিক প্রগতি, এটা স্বল্প মেয়াদী। আর সামাজিক উন্নয়ন কখনো দীর্ঘমেয়াদী হতে পারে, আবার কখনো স্বল্প মেয়াদীও হতে পারে। আর এই পরেরটা আমরা বলছি যে কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত উভয়ই হতে পারে। সরি, কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত যে কোনোটা হতে পারে। আর সামাজিক বিবর্তনটা সাধারণত কাঙ্ক্ষিত হয়। আর সামাজিক প্রগতি সমাজের আশানুরূপ হয়, ওই যে আশা অনুযায়ী। আবার উন্নয়নটা আশানুরূপ ও কখনো কখনো নাও হতে পারে। আর আরেকটা পয়েন্ট যদি আমরা দেখি যে সমাজে যে পরিবর্তনটা হয়, সামাজিক পরিবর্তন, সেটা সহজে মানুষের দৃষ্টিগোচর হয় না। কারণ কি, ওইটা অনেক ধীর গতিতে পরিবর্তন হয়, এজন্য এটা সহজে বোঝা যায় না। আর এটাও ধীর গতি সম্পন্ন বিধায় সহজে মানুষের দৃষ্টিগোচর হয় না। আর প্রগতি খুব সহজেই মানুষের দৃষ্টিগোচর হয়, কারণ খুব সহজে মানুষের কাছে ওটা দৃশ্যমান হয়, বোঝা যায়। আর উন্নয়ন হচ্ছে যে কোনো ধরনের উন্নয়ন যা সহজে মানুষের দৃষ্টিগোচর হয়। তাহলে এইভাবে আমরা এই চারটা প্রত্যয়ের মধ্যকার সম্পর্কগুলো দেখার চেষ্টা করলাম। এবার যদি আমরা একটু দেখি যে বিগত সালের একটু প্রশ্ন, যেমন প্রায় সব বোর্ডে 19 সালে একটা প্রশ্ন আসছিল যে মেঘনার একটি শাখা নদী দ্বারা আলীপুর গ্রামটি একসময় মূল শহর থেকে বিচ্ছিন্ন ছিল, যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা। ঝড় বৃষ্টির সময় নদী উত্তাল থাকলে শহরের সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যেত। এলাকার উৎপাদিত কৃষিপণ্য স্থানীয় বাজারে কম দামে বিক্রি হতো। পরবর্তীতে সরকারের উদ্যোগে এখানে একটি সেতু নির্মাণ হয়। এ সকল অসুবিধা দূর হয়, চিকিৎসা, শিক্ষা সহ অন্যান্য সুবিধা পেতে সহজে শহরে আসতে পারে। তাছাড়া এই এলাকার জমির দাম বৃদ্ধি পেয়েছে, কয়েকটি কারখানা গড়ে উঠেছে, ফলে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে সামাজিক প্রগতি আমরা পড়েছি আজকে। আর সকল সামাজিক পরিবর্তন উন্নয়ন নয়। অর্থাৎ আমরা উন্নয়ন এবং সামাজিক পরিবর্তন এই দুটার
ধারণা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেলে তখন আমরা বলতে পারবো। ওই যে আমরা বলেছি ইতিবাচক পরিবর্তন, নেতিবাচক পরিবর্তন, সেগুলোকে মিলায় এটা উত্তর লিখতে হবে। এই যে অলিপুর গ্রামের সামাজিক পরিবর্তন কোন উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। এখানে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে কাঠামোগত একটা পরিবর্তন এসেছে। প্রধানত যে ওই যে ব্রিজটা হয়েছে, সে ব্রিজের পরে হওয়াতে সকল সুযোগ সুবিধাগুলো এসেছে। তাহলে এইখানে আমরা কিন্তু একটা এটাকে আমরা প্রগতিও বলতে পারি, আবার উন্নয়ন বলতে পারি। প্রগতি ওই যে সরকার সেটাকে একটা উদ্যোগ হিসেবে নিয়ে একটা ব্রিজ করেছেন। সেটার ফলে ওই যে একটা লক্ষ্যকে সামনে রেখে একটা ব্রিজ, এখানকার সমস্যাগুলো দূর হবে। তো এই যে যখন লক্ষ্যকে সামনে রেখে এই যাবতীয় সংশ্লিষ্ট সমস্যাগুলো দূর হয়েছে, তাহলে এটা আমরা প্রগতি বলতে পারি। এবং এর ফলশ্রুতিতে কি হয়েছে, ওই এলাকার একটা উন্নয়ন ঘটেছে। ওই যে জমির দাম বেড়েছে, কয়েকটি শিল্প কলকারখানা হয়েছে, সেখানে মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। এইভাবে আমরা এখানে এইটা দেখতে পেয়েছি। আলিপুর গ্রামের বর্তমান অবস্থা আর্থসামাজিক পরিবর্তনকে কিরূপ প্রভাব ফেলবে বলে তুমি মনে করো? বিশ্লেষণ। অর্থাৎ এখানে তাদের জীবন মানে একটা আমূল পরিবর্তন, অর্থাৎ তাদের আর্থ এবং সমাজে, অর্থনৈতিক এবং সামাজিক দুই ধরনের পরিবর্তন আমরা এখানে দেখতে পাই। আর একটা প্রশ্ন ছিল 18 সালে যে সৈকত প্রায় 10 বছর বিদেশ থাকার পর দেশে ফিরে গ্রাম বাংলার অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থায়, রাস্তাঘাটের ব্যাপক পরিবর্তন দেখে মুগ্ধ হয়। তিনি গ্রামের প্রতিটা ঘরে বিদ্যুৎ, টেলিভিশন এবং বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি দ্বারা কৃষিকাজে ব্যাপক পরিবর্তন সাধিত হওয়ার উন্নয়ন দেখতে পান। তার মেয়ে তাকে বলেন যে স্কুলে এখন প্রায় ল্যাপটপের সাহায্যে ক্লাসে পাঠদান হয়। তিনি উপলব্ধি করেন যে সমাজ আগের দিনের চেয়ে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। এখানেও আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সামাজিক প্রগতি কি, তারপরে খ দাগে আছে বিবর্তন কি, বুঝিয়ে বলো। বিবর্তনটাও তো আমরা দেখেছি। এবার উদ্দীপকে সৈকত গ্রামে এসে কি ধরনের সামাজিক পরিবর্তন লক্ষ্য করলো? অর্থাৎ এইখানে তিনি কিন্তু উন্নয়নটা লক্ষ্য করেছেন। কারণ কি সে এইখানে যে মানুষের যে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, ওই যে 2-3টা আমরা কম্পোনেন্ট দেখেছিলাম, যে জীবনযাত্রার মান এখানে অন্যতম। অর্থাৎ এখানে ঘরে ঘরে বিদ্যুৎ এসেছে, বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে, এখানে উন্নয়ন দেখতে পেয়েছেন। অর্থাৎ এখানে ওই যে ল্যাপটপের সাহায্যে শিক্ষা, অর্থাৎ এই সবগুলিতেই কিন্তু আমরা একটা অগ্রগতি দেখতে পেয়েছি, যেটা আমাদের উন্নয়নকে ডিনোটস করে। এখানে কিন্তু আমরা এখন ওইভাবে প্রগতিও বলতে পারবো না। কারণ কি, যে এখানে কিন্তু কোনো লক্ষ্য বলে নাই, এজন্য আমরা এটাকে উন্নয়ন বলতে পারি। এই আর বিবর্তনটাও আমাদের এক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবার গহাদাগে হচ্ছে উক্ত পরিবর্তন শিক্ষা ক্ষেত্রে কি ভূমিকা রাখছে। অর্থাৎ আমরা ওই যে শিক্ষা ক্ষেত্রে তার মেয়ে বলছে যে প্রায় ল্যাপটপের সাহায্যে ক্লাসে পাঠদান হয়, অর্থাৎ ল্যাপটপ কম্পিউটার ইউজ করে সেখানে ক্লাসে যে শ্রেণী শিক্ষা কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। তো সেটা একটা আমাদের উন্নয়ন। তো এইভাবে আমাদের আহ ওই প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারলে সৃজনশীল প্রশ্নগুলো আমাদের জন্য উত্তর করা খুব সহজ হয়ে যাবে। এই তো আর আমরা পরের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে সামাজিক পরিবর্তনের যে বিভিন্ন তত্ত্ব বা মতবাদ আছে সেগুলো। আজকে এ পর্যন্তই। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা ততদিন পর্যন্ত ভালো থাকবে।